জি 24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর গতকাল থেকে একটা বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা ইতিমধ্যে অনেকে ট্রোলও করে ফেলেছেন, আমরা জানি। তা হলো কলকাতা 4 দিনের মধ্যে দখল করবে বাংলাদেশ, এমনটাই সেখানকার প্রাক্তন সেনাকর্তা যারা রয়েছেন তারা হুঁশিয়ারি দিচ্ছে। এবং শুধু কলকাতা নয়, আমেরিকাও দখল করে ফেলতে পারে বাংলাদেশ, এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা। একটা সিরিয়াস ইস্যুতে, একটা সিরিয়াস সময় যখন দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে, তখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রোল, এরকম হাস্যকর উপাদান তুলে কেন দেওয়া হলো তা নিয়ে একটা চর্চা চলতে পারে। কিন্তু আজকে আমরা সিরিয়াসলি বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি বাংলাদেশ কলকাতা দখল করে তাহলে কি হতে পারে বা আদৌ সম্ভাবনা আছে কিনা, এই হিসেবে আজকে 5টায় আলোচনা। কলকাতা দখলের ডাক দিয়েছে বাংলাদেশ এবং প্রাক্তন সেনাকর্তারা তারাই হুমকি দিয়েছেন। পড়শিটাই হুঙ্কার কতটা জোরদার, তাই নিয়ে আজকে অবশ্যই আমরা চর্চা করব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন কত বড় হিম্মত বাংলাদেশে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকেই বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশে গেছেন, তাতে সংখ্যালঘু প্রসঙ্গ উঠেছে, তিনি বৈঠকে প্রসঙ্গ তুলেছেন। সম্পর্ক আদৌ স্বাভাবিক হবে কিনা সেদিকে নজর থাকবে। আর কিছুক্ষণের মধ্যে ইউনুসের সঙ্গে বৈঠক রয়েছে, তারও আপডেট দেবো আজকের 5টায় 5 খবরে। আর এই নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপি দীপ্তিমান বসু রয়েছেন, কেতন জয়সওয়াল কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল সমর্থক অর্পণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর এবং অরুণ রায় থাকবেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব না বাংলাদেশ এই যে হুমকি দিয়েছে তার জোরদার সত্যতা কতটা সেটা শুরুতে একটু খতিয়ে নেওয়া যায়। কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি 7 সিস্টার্স দখল, চিকেন নেককে আলাদা করে দেওয়া, 4 দিনে কলকাতা দখল, আমেরিকাও নাকি এঁটে উঠবে না বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের একাধিক নেতা কট্টরপন্থী প্রাক্তন সেনাকর্তাদের এইসব মন্তব্যে সোশ্যাল মিডিয়া এখন ট্রোলের বন্যা। আর এই জায়গা থেকেই বাংলাদেশের একটু জেনে নেওয়া প্রয়োজন তাদের সামরিক সক্ষমতার কথা। কলকাতা দখল সম্ভব ঢাকার পক্ষে? কি বলছে শক্তির তুল্যমূল্য বিচার? ভারতের থেকে 22 গুণ ছোট একটা দেশের লোকেদের হম্বিতম্বি জারি। 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি শুধু নয়, আমেরিকা দখলের স্বপ্ন দেখাচ্ছেন সে দেশের প্রাক্তন সেনাকর্তারা। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা, কিন্তু বাস্তব চিত্র কি? বাংলাদেশ কতটা 3 দিক ঘেরা ভারতকে টক্কর দিতে সক্ষম? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের এ বছরের হিসেব বলছে সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে ভারত 4 নম্বরে। সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ এই দেশটিকে চ্যালেঞ্জ ছুটতে আগ্রহী 37তম স্থানে থাকা বাংলাদেশ, যার 3 দিকই ঘেরা ভারতে। ভারতের প্রতিরক্ষা বাজেট চলতি বছরেই $74 বিলিয়ন, বাংলাদেশে $3.6 বিলিয়ন, অর্থাৎ ঢাকার 20 গুণ বেশি এই খাতে নয়াদিল্লির খরচ। ভারতের সেনার সংখ্যা 14 লক্ষের বেশি, বাংলাদেশের 1.5 লক্ষের কিছু বেশি। 11 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে এদেশে। বাংলাদেশের রিজার্ভ ফোর্স বলে কিছুই নেই, যদিও ভারতের তুলনায় বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা বেশি। 4000-এর বেশি ট্যাঙ্ক ভারতের হাতে, বাংলাদেশে 320টি। ভারতীয় বিমান বাহিনীতে 2000-এর বেশি যুদ্ধ বিমান রয়েছে, আর বাংলাদেশে মাত্র 216টি। 606টি ফাইটার জেট ভারতের, বাংলাদেশের 44। ভারতের কাছে 869টি হেলিকপ্টার রয়েছে, আর পড়শি দেশের হাতে 73টি। অ্যাটাক হেলিকপ্টার একটাও বাংলাদেশের কাছে নেই, আর ভারতের কাছে তা আছে 40টি। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারতের শক্তি উল্লেখযোগ্যভাবে বেশি। 295টি যুদ্ধজাহাজ ভারতের হাতে, বাংলাদেশে 117। ভারতের কাছে 2টি বিমানবাহী জাহাজ, 12টি ডেস্ট্রয়ার, 12টি ফ্রিগেট রয়েছে। শুধু 7টি ফ্রিগেট রয়েছে বাংলাদেশে।
ভারতের কাছে 18টি সাবমেরিন রয়েছে, বিপক্ষের কাছে মাত্র 2টি। সব থেকে বড় কথা, ভারতের মতো বাংলাদেশ পরমাণু শক্তিধর নয়। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হলো আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিক্রান্ত, যে দুটি জাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে। দিন কয়েক আগেই সেরকম একটি সাবমেরিন থেকে ৩,৫০০ কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। রাজনৈতিক নেতাদের কথা আলাদা, কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা যখন কলকাতা দখলের দাবি করছেন, তখন চোখ কপালে উঠছে বিশেষজ্ঞদের। একাংশ বলছেন, আগে নিজের দেশ রক্ষা করুক বাংলাদেশের সেনা, দেশের সংখ্যালঘুদের রক্ষা করুক তারা। তা না করে ভারত বিদ্বেষী জিগিরি যদি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার হাতিয়ার হয়, তাহলে পাকিস্তানের দশা হতে বেশি দিন লাগবে না সোনার বাংলার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অরুণ রায়। আমি মেজর রায়ের কাছে শুরুতে যাব। স্যার, এই যে বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন নেতারা, কট্টরপন্থীরা তারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু প্রাক্তন সেনাকর্তারা তারা যখন এই ধরনের কথা বলেন, তখন বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। আচ্ছা, দেখুন, এটা বাংলাদেশে একটা ওরা মুভমেন্ট ক্রিয়েট করছে, অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট। এখন ওসবের জন্যে ওরা অনেক কিছুই করতে পারে যেটা কোনো মানে রাখে না। এই প্রাক্তন সেনাকর্তাদের এই কথা বলানো টলানো, এইসব একটা আমরা যেটা মানে ইয়েতে বলি ফান্ডা, তো এটা একটা ফান্ডা করছেন। আর এসব নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি, আপনাদের যে দর্শক আছে ওরাও জানেন যে এরকম কথাবার্তায় কোনো মানে রাখে না। রইল এখন আমাদের কি করা উচিত, ওটা আমাদের ফরেন সেক্রেটারি সাহেব গেছেন, উনি যা কথাবার্তা বলবেন নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক ভেবেচিন্তেই পাঠিয়েছেন, ভেবেচিন্তেই কথা বলতে হবে। তবে হ্যাঁ, আমাদের যাতে ৭১-এর মতন সিচুয়েশন আবার না আসে, মানে 20 মিলিয়ন ইমিগ্রেন্টস আমাদের দেশে ঢুকে না পড়ে, সেটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমাদের যে বিএসএফ আছে বর্ডারদের, ওদেরকে খুব কেয়ারফুলকে ইমিগ্রেশন যাতে না অ্যালাউ করে কোনো রকমে। ইমিগ্রেশন হলেই মুশকিল, কিন্তু সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে, আর সেই জন্য মনে হয় ফরেন সেক্রেটারি সাহেব গেছেন, যে মাইনরিটিদের ওপর তারা যা অত্যাচার করছেন ওই অত্যাচারটাকে থামাতে হবে। আর অনেক লোকেরা অনেক কিছুই বলে, আমি রাস্তায় এটাও শুনেছি একটা পিস কিপিং ফোর্স পাঠান। এসব পিস কিপিং ফোর্স ভারতের কাজ নয়, পিস কিপিং ফোর্স পাঠানো হলো ইউএনের কাজ। তো আমাদের লোকেদেরও বেশি উত্তেজনা দেখানো উচিত নয়। এইসব জায়গায় বেশি উত্তেজনা দেখালে, বেশি টাইট কষলে আপনার বাংলাদেশ একটা আফগানিস্তানের মতন দেশ হয়ে যাবে, আর আমরা নিশ্চয়ই সেরকম চাই না। বাংলাদেশের বাঙালিরা কি করে থাকতে হয় পিসফুলি ওটা নিশ্চয়ই জানে, আর যদি না জানে তাহলে ওদেরকে শিখতে হবে পিসফুলি কি করে থাকতে হয়। ঠিক আছে, আমি আসবো আপনার কাছে আবারও। আমি দীপ্তিমন্দার কাছে যাই। দীপ্তিমন্দা, মেজর রায় যেরকম বললেন যে যত উত্তেজনা বাড়বে বাংলাদেশের একটা অন্যদিকে টার্ন করার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রবণতা তো আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যে বাংলাদেশকে এভাবে দেখতে অভ্যস্ত নয়, আমরা গত কয়েকদিনে একটা অন্যরকম বাংলাদেশকে চিনে ফেলেছি আমরা। তোমার কি মনে হয় এই বিষয়টা এত তাড়াতাড়ি সারার, যে রোগটা বাংলাদেশে এখন আমরা দেখছি, কট্টরপন্থার যে রোগ, তোমার মনে হয় এত তাড়াতাড়ি সারবে? না, খুব দ্রুত সারবার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ হচ্ছে যে এই যে ৭১-এর যুদ্ধের পর, নতুন দেশ সৃষ্টির পর থেকেই এরা কিন্তু চোরাগোপ্তাভাবে বাংলাদেশের অন্তরালে আত্মগোপন করেছিল। এখন এই যে ৭১-এর যুদ্ধের, স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে ভারতবর্ষের ভূমিকা যারা অস্বীকার করে, তারা আর যাই হোক তারা বাংলাদেশের নন, সাচ্চা বাংলাদেশি নন। এটা বাংলাদেশের মধ্যেই আওয়াজটা কিন্তু ৭১-এর পর থেকেই ছিল। কিন্তু আজকের দিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে তারা
বিভিন্ন এখানে মত আছে যে অন্য কোনো দেশের ডিপ স্টেটের গল্প আছে কিনা, অন্য চায়নার গল্প আছে কিনা, ওখানে আমেরিকান ডোনাল্ড লুর কোনো গুরুত্ব বা সেই জায়গায় তার কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো অনেকগুলো গল্প তৈরি হয়েছে। এখন যে কোনো গল্পের প্রেক্ষিতেই কিন্তু এই বাংলাদেশের আজকের দিনের ঘটনা, এবং আমরা যেভাবে দেখেছি ইউনুসকে ক্ষমতায় নিয়ে আসতে, ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে, এবং তারপরে ইউনুস যেভাবে একদম চুপচাপ থেকে একদম ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে আস্তে আস্তে তিনি ওই ক্ষমতার জায়গায় কেন্দ্রীভূত করেছেন, তাতে খুব পরিষ্কার যে এই যে পাকিস্তানের যে মনন, যে পাকিস্তানি যে একটা চিন্তা ভাবনা বাংলাদেশের অন্তরালে ছিল, এটা অতি সহজে যাওয়ার নয়, এবং এটা আরো দাঁতলোক বের করে ফেলেছে, একদম দাঁতলোক বের করে ফেলেছে। আমি অর্পণের কাছেও আসবো, কেতনের কাছেও আসবো, কারণ আসার যে কারণ মাথায় রাখতে হবে অর্পণ, আমি একটা বিরতির পর তোমার কাছে আসবো। এই যে বলা হচ্ছে 4 দিনে কলকাতা দখল করে নেবো, যখন তারা কলকাতার নামটা উল্লেখ করে, এই টানাপোড়েনের মধ্যে থ্রেট পারসেপশন কিন্তু বাংলার ক্ষেত্রে সব থেকে বেশি এবং কলকাতার ক্ষেত্রে সব থেকে বেশি। ফলে রাজ্য সরকারের উদ্বেগটা অন্যান্য রাজ্যের থেকে, অসম বলো বা অন্যান্য বা মেঘালয় বলো, বাংলায় কিন্তু অনেকটাই বেশি তুলনামূলকভাবে। আমি আসবো আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমি অর্পণের কাছে আসবো সরাসরি। অর্পণ, যে প্রশ্নটা করেছিলাম, কোথায় বাংলার বিপদ, কোন জায়গা থেকে বাংলাদেশ হয়তো এইভাবে সরাসরি আক্রমণের বিষয়টা, মানে প্রাক্তন সেনাকর্তারা কি বলছেন তারাই জানেন, কি মনে করে বলছেন, কিন্তু সরকার এই কথাটা হয়তো স্বপ্নেও ভাববেন না। কিন্তু একটা বিষয় অর্পণ, অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু উদ্বেগজনক। কারণ এর আগেও আমরা শো করেছিলাম, অন্তত মানে শখানেক জঙ্গি তারা ঘুরে বেড়াচ্ছে খোলামেলা, আমরা জানি না তারা কোথায় আছে, বাংলাদেশও জানে না। ফলে চিন্তাটা আমাদের বেশি কলকাতা এবং অবশ্যই বাংলার জন্য। না, একদমই তাই। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্সের। আমরা বিশ্বাস করি যে এই পরিস্থিতিতে অন্তত তারা তাদের কাজ অত্যন্ত সঠিক এবং সদর্থকভাবে পালন করবেন। তবে একটা কথা যেটা আমার না বললেই নয়, আপনারা দেখাচ্ছিলেন বাংলাদেশের মোট সেনার পরিমাণ ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের মোট সেনার পরিমাণ হচ্ছে প্রায় 1,64,000, আর সেখানে শুধুমাত্র পশ্চিম বাংলার সিভিক ভলেন্টিয়ারের পরিমাণ হচ্ছে 1,53,000। ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয় সিভিকরাই যথেষ্ট, এবং ভারতবর্ষের সেনাও লাগবে না, যে আধা সামরিক বাহিনী, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এনারাই যথেষ্ট বাংলাদেশের সেনাকে আটকে দেবার জন্য। এর জন্য ভারতবর্ষের যারা অ্যাকচুয়াল মিলিটারি ফোর্স, তাদেরকেও প্রয়োজন নেই, প্যারামিলিটারি ফোর্সই যথেষ্ট আছে ভারতবর্ষের বুকে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে বলেছেন, তিনি বিগত দিনেও বলেছিলেন, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে তিনি অনুরোধ করেছিলেন যাতে কেন্দ্রীয় সরকার সম্মিলিত জাতিপুঞ্জের মাধ্যমে শান্তি সেনা পাঠায় বাংলাদেশে। এবং আজকেও তিনি যেমনটা বলেছেন বিধানসভা থেকে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায়। দুর্ভাগ্যের বিষয় এটাই যে বক্তব্য আমরা হিন্দুত্ববাদের তথাকথিত ধারক ও বাহক সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনতে চেয়েছিলাম, সেই একই বক্তব্য আমরা শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। তাই কোথাও হয়তো গিয়ে মনে হচ্ছে যে 56 ইঞ্চি শুকিয়ে কাঠ গর্জে উঠেছে কালীঘাট। বেশ, আমি খুব ছোট করে আসবো কেতন, আমাকে একটা ব্রেক নিতে হবে, তারপর তোমার কাছে আমি আবারও আসবো। অর্পণ যেটা বললো, কেন প্রধানমন্ত্রী কিছু বলছেন না, কোনটা গুরুত্বপূর্ণ, একেবারে গরম গরম এই ধরনের বার্তা নাকি ডিপ্লোমেসি? আজকে বিক্রম মিস্ত্রি যেরকম গেছেন, দেখুন দুটোই করতে হয়। আর ব্যাপারটা হচ্ছে, আমরা এটা তো নতুন দেখছি না, আমরা প্রধানমন্ত্রীকে অনেকবার এমন ইস্যুতে দেখেছি যেখানে কোনো সেন্সিটিভ ইস্যু হয়, যেখানে ওনার দায়িত্বটা বেশি হয় যে উনি ফ্রন্টে এসে কথাগুলো বলবেন, সেখানে তিনি নরেন্দ্র মোদী থেকে নীরব মোদী হয়ে যান। মণিপুর থেকে নিয়ে একাধিক সেরকম এক্সাম্পল আছে। কিন্তু আজকের দিনে এই যে পররাষ্ট্র একটা ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তখন পররাষ্ট্র ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে একটা জিনিস খুব ভালো, যে আমরা যখন ব্যাপারটা অন্য দেশের থাকে তখন আমরা কিন্তু কোনো সরকার, কোনো বিপক্ষ, কোনো এপক্ষ অপক্ষ কিছু থাকে না, একটাই পক্ষ থাকে, সেটা হচ্ছে ভারত। আজকের দিনেও কিন্তু যারা আমাদের কংগ্রেস হোক বা অন্যান্য দল, সবাই বলছে সরকার যে পক্ষ মানে যে স্টেপ নেবে আমরা কিন্তু 100 বার তার পাশে দাঁড়াবো, বিকজ উই আর ইন্ডিয়া। একদমই এই জায়গা থেকেই যেরকম কলকাতা দখলের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, আমরাও কিন্তু বসে বসে ললিপপ খাবো না। আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। কখনো কলকাতা দখলের হুঁশিয়ারি, কখনো আবার বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেওয়ার দাবি। ওপার বাংলার হুমকি মুখে এবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পাল্টা সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তারা বসে বসে ললিপপ খাবেন না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব।
উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এত বড় হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় চোখ বন্ধ করে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। সেই সুযোগে ভারত বিদ্বেষের চাষ করছে মৌলবাদীরা। তাদের সুরে সুর মেলাচ্ছেন রাজনীতিবিদ থেকে প্রাক্তন সেনাকর্তারা। দুদিন আগে বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। এক ধাপে গিয়ে বাংলা, বিহার, ওড়িশার দাবি শোনা গিয়েছে বিএনপি শীর্ষ নেতা রুহুল কবির রিজভির গলায়। চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে, আমিও এর আগে বলছি, আমরাও আমাদের বাবাদের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এই পরিস্থিতিতে সোমবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে চেনা ঢঙেই প্রতিবেশী রাষ্ট্রকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। ওপার বাংলা থেকে উড়ে আসা হাস্যকর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। প্রাক্তন সেনাকর্তাদের মতে 71-এ দিল্লি পাশে না দাঁড়ালে একার ক্ষমতায় পাকিস্তানের খান সেনাদের মোকাবিলা করা সম্ভব হতো না ওপার বাংলার মুক্তিযোদ্ধাদের। এখন সেই ভারতকেই চোখ রাঙাচ্ছেন তাদের উত্তরসূরিরা। ঢাল তরোয়ালহীন বাংলাদেশকে নিজের সীমাবদ্ধতা নিয়ে ওয়াকিবহাল নয়, নাকি দেশবাসীকে 71-এর ইতিহাস ভোলাতে চাইছে ইউনূসের বাংলাদেশ? ক্যামেরায় পার্থ কমলের সঙ্গে প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি মেজর রায়ের কাছে খুব সংক্ষেপে জানতে চাইব, মেজর রায়, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে কূটনৈতিক দৌত্য তো চলছে, একেবারে কেন্দ্রের তরফে আর একটা কোনো কড়া বার্তা থাকা উচিত? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এই একই প্রশ্ন, যেরকম অর্পণ তুমি যেরকম বলছিলে, আমি তোমাকে আটকে দিয়েছিলাম, যে কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর তরফে একটা কড়া বার্তা আমরা এক্সপেক্ট করছি, বা বিদেশ মন্ত্রকের তরফে একটা কড়া বার্তা আমরা এক্সপেক্ট করছি, যেটা আমরা পাচ্ছি না। কেতন? ঠিকই তো, এটা যেটা বললাম, আগেবারও অনেক দেখেছি যে ধরুন একটা রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন ওখানে গিয়ে যেতে হয় রেলমন্ত্রী। কিন্তু এই টেন্ডেন্সি, এই আচরণ তো আমাদের প্রধানমন্ত্রী আমরা দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওটা আমরা অবশ্যই কামনা করব যে ইন্দিরা গান্ধীর থেকে আমরা শিখবো, বা সেই সময়টাকে স্টাডি করে যদি আমরা কিছু করতে পারি সেরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনে এই যে কাকু জেঠুরা যে সব বলছে না, এসব হাস্যকর, ঠিকই বলছেন, হাস্যকর। এসব নিয়ে বেশি সিরিয়াসলি হওয়ার কোনো দরকার নেই। উনি হয়তো 2-4 দিন হয়তো ওখানে, এখন তো খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, উনি হয়তো ব্লাড প্রেশার ওষুধ খেতে পাচ্ছেন না কয়েকদিন, এই জন্য হয়তো প্রেশার বেড়ে গেছে বলে এসব বলছেন। এসব একেবারেই সিরিয়াস হওয়া দরকার নেই। আপনারা যে সব দেখাচ্ছিলেন যে কত সৈন্যবাহিনী রয়েছে, সামরিক স্ট্রেংথ নিয়ে যে কম্প্যারিজন করছিলেন, যে তুলনা করছিলেন, আমি এটাকেও মনে করি যে এটা ইম্যাচিওর একটা অ্যাক্ট। বিকজ কোনো তুলনাই হয় না যেটা দিয়ে, সেটা দিয়ে কী করে তুলনা করবেন? মানে বাংলাদেশে যা পুরো স্ট্রেংথ আছে, আমাদের তার থেকে বেশি লোক সারাদিন ট্রেনে ট্রাভেল করে। তো এইসব কোনো কম্প্যারিজনই হয় না। আর বলি যে ওরা কেরা ট্যাবলেট করে খাইয়ে দিয়েছে, চাইনা কোনো ট্যাবলেট খাইয়ে দিয়েছে, এরকম ট্যাবলেট চাইনা অনেকে খাইয়েছে, শ্রীলঙ্কাকে খাইয়েছে, আমাদের দেখতে হবে তাদের কি দুরবস্থা হয়েছে। আর তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বলছিল, কিন্তু যখন আবার সমস্যায় পড়েছে, ইন্ডিয়া কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার মতো একজন এত ভালো দেশ পাশে রয়েছে, সবসময় আমরা সাপোর্ট করেছি, আগামী দিনও করব। তো এই সব যদি করে তাহলে সেই পথটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, দীপ্তিমন্দা, আমি এই রিজভিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি অ্যাকুট ডিমেনশিয়ার রোগী। হ্যাঁ, তাই নাকি? এখন হ্যাঁ, একদম
অ্যাকুট ডিমেনশিয়ার রোগী, উনি কি মনে করেন কি রিজভি কদিন আগে আমি মনে করি উনি বলছিলেন যে বাড়ির চালে হচ্ছে ইয়ে লাগাবো, লাউ চাষ করব, পেঁয়াজ চাষ করব, উঠোনে পেঁপে গাছ লাগাবো। আচ্ছা, এরকম উনি বলে থাকেন। বাংলাদেশে এরকম এই সব কথাবার্তার জন্য বিখ্যাত, পাকিস্তানপন্থী বিশেষ করে, এবং ঘাপটি মেরে যে কদিন মানে হাসিনা ক্ষমতায় ছিলেন লুকিয়ে ছিল, এখন আবার বেরিয়ে পড়েছে পাকিস্তানের স্বপ্ন সার্থক করবার জন্য। ওদের কথায় খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই। কিন্তু আমি সর্বশেষে একটা জিনিস বলবো, এই যুদ্ধর কিন্তু দুটো উপায় আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে আর একটা প্যাসিভ ওয়ে। এই প্যাসিভ ওয়েটাতে আমাদের খুব ভয়। প্যাসিভ ওয়েটা কি? এই যে আমরা বারবার যে সিএ এর কথা বলছি, বারবার যে এনআরসির কথা বলছি, এই যে বারবার বলছি যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে সীমান্ত দিয়ে, যে কথাটা আমার ছোট ভাই অর্পণ বলছিল, কিন্তু ও একবারও বললো না যে ৭৪টা জায়গায় ফেন্সিং করার জন্য যে জমি, সেটা রাজ্য সরকারের কাছ থেকে গত 14 বছর ধরে চেয়ে আমরা পাচ্ছি না। অতএব ওখানে ফেন্সিং করা যায়নি। শুধুমাত্র এখানে কেন্দ্র সরকার বিএসএফ এর দোষ দিলে হবে না, এখানে রাজ্য সরকারও ঔদাসীন্য আছে। আমি এখানে কারো সমালোচনা করতে চাই না, ঔদাসীন্য কথাটাই বলবো। আরেকটা জিনিস হচ্ছে, এইখানে বাংলাদেশকে কোনোভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমাদের সমস্ত রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে একজোট, একতাবদ্ধ থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা আজকের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। এই স্ট্যান্ডই আমাদের সমস্ত রাজনৈতিক দলের। কিন্তু বলছেন প্রধানমন্ত্রী চুপ। প্রধানমন্ত্রী কোথায় চুপ? প্রধানমন্ত্রী কি বাইরে এসে বক্তব্য রাখবেন? প্রধানমন্ত্রী, আচ্ছা প্রধানমন্ত্রী যদি চুপ হতেন তাহলে শেখ হাসিনা সহ বাংলাদেশের যে সমস্ত ইম্পর্টেন্ট রাজনৈতিক লিডার তারা সবাই কলকাতাতে আছেন। বাংলাদেশে আমাদের দিল্লিতে শেখ হাসিনা, শেখ রেহানা আছেন। প্রধানমন্ত্রী চুপ থাকলে এটা সম্ভব হতো? প্রধানমন্ত্রী তো ডায়লগ দেবেন না, এটা সিনেমা নয়, এটা একটা সম্পূর্ণ রাজনীতি, দেশীয় রাজনীতি, এবং যেখানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাকে মাথায় রেখে। মানতে পারলাম না, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা চিনি ডায়লগ করছি, উনি পার্লামেন্টে ডায়লগ দেন, এক আকেলা সব পর ভারী, এরকম এরকম হাত নাচিয়ে নিচ্ছে। তো এটা আমরা যেটা দেখে এসেছি দাদা, বারবার বলছি, মনমোহন সিং যখন ছিলেন উনি কাজ বেশি করতেন, কথা কম বলতেন, কিন্তু মোদিজিকে আমরা তো 10 বছর দেখে এসেছি উনি কাজ কম করলেও বলেন বেশি। এই জন্যই আমরা এক্সপেক্ট করছি যে মোদি নীরব মোদি না হয়ে গিয়ে। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার। আমাদের দলনেত্রী স্বয়ং বারংবার বলেছেন যে এই সম্পূর্ণ বিষয়টাতে কেন্দ্রীয় সরকারের সাথে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সাথে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে আমরা একসাথে আছি। কারণ এই যে সাম্প্রদায়িক একটা বিষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ জুড়ে, সেই বিষটা যাতে আমাদের দেশেও না চলে আসে। এবং শুধুমাত্র এটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু নয়, ওখানকার যারা আওয়ামী লীগের অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যারা অনুগামী রয়েছেন তারাও কিন্তু আক্রান্ত। তারা হয়তো হিন্দু না হতে পারেন, অন্য কোনো সম্প্রদায়ের হতে পারেন, সেখানকার ধর্মীয় নিরিখে বাংলাদেশের সংখ্যাগুরু হতে পারেন তারা, কিন্তু তারাও ওখানে আক্রান্ত। অর্থাৎ সংখ্যালঘুরাও যেমন আক্রান্ত, তেমন সংখ্যাগুরুদের একটা মেজর অংশ তাদেরকেও সেখানে আক্রান্ত করা হচ্ছে। সেই বিষটা যাতে ভারতবর্ষে না চলে আসে, বাকি কেন্দ্রীয় সরকার, ভারত সরকার যা সিদ্ধান্ত দেবে আমরা তার সাথে সহমত। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করও রয়েছেন। আমি ঈশানীদের কাছে আসার আগে একটা খবর আপনাদের দেব। বিএসএফ বাংলাদেশ থেকে যে কোনো আক্রমণে তারা প্রস্তুত, এমনটাই টিপি সরেন বিএসএফ আধিকারিক তিনি আশ্বাস দিয়েছেন। এদিন বিএসএফ এর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে জলপাইগুড়িতে একটা অস্ত্র প্রদর্শনী হয়। অনুষ্ঠানে বিভিন্ন অস্ত্র প্রদর্শনীর পাশাপাশি ডগ স্কোয়াডের প্রদর্শনীও ছিল, কারণ সীমান্তের অনুপ্রবেশ রুখতে সব থেকে বিশ্বস্ত এই ডগ স্কোয়াডই। এখানেই বিএসএফ কর্তা বলেন সীমান্ত পারে যে কোনো অশান্তি সামলাতে প্রস্তুত বিএসএফ। কি বলেছেন শুনবো। बिल्कुल तैयारी है। अगर कोई भी इस तरह का किया है, हमारे ऊपर कोई भी मैंने आपत्ति आया, बांग्लादेश किस तरह का अटैक करने की कोशिश करे, तो उसके लिए हम फुल तैयार है। हमारे पास सारे प्रकार का वेपन है। बॉर्डर में ऐसे तो होता ही है, लेकिन हमारा बांग्लादेश से कोई टेंशन नहीं। গোটা বিষয়টাকে খুব একটা হালকাভাবে নিচ্ছে, কারণ বাংলাদেশকে নিয়ে কোনো টেনশন নেই, তার বক্তব্যে উঠে এলো। কিন্তু আমি ঈশানীদি যে বিষয়টা জানতে চাইবো, যখন বাংলাদেশের তরফে এরকম একটা ওয়ারমঙ্গারিং একটা আবহ তৈরি করা হয়, যুদ্ধ জিগির তৈরি করা হয়, এটা কি আসল ইস্যু থেকে একটা নজর ঘোরানোর প্রাণপণ চেষ্টা বলে আপনার মনে হচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলুন বলুন বলুন। বেশ, দেখুন আমার এই ব্যাপারটাকে একটু অন্যভাবে ভাবার একটা জায়গা আমার আছে, আমার মনে হয়েছে। সেটা হচ্ছে যে দেখুন, এই যে ওয়ারমঙ্গারিং এর শব্দটা আমরা ব্যবহার করছি, এই ওয়ারমঙ্গারিংটাকে অ্যাকচুয়ালি তো এই বিভিন্ন রাজনৈতিক দলগুলি করছে, বিশেষ করে বিএনপি করছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠীগুলি রয়েছে, ধর্মীয় যে গোষ্ঠীগুলি হঠাৎ মাথাচাড়া দিয়েছে, তারা তার থেকে খানিকটা ইন্ধন পাচ্ছে, অর্থাৎ সেখান থেকে তারা একটা পলিটিক্যাল লিভারেজ তৈরি করার চেষ্টা করছে। এবং এই জায়গাটাকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ ইউনিসের নেতৃত্বে যে সরকার আছে, তারা কি এই লাইনটা ফলো করতে চাইছে?
তারা কি বাস্তবটা জানেন না? অর্থাৎ যখন দুটো বিবাদমান পক্ষ অর্থাৎ যুযুধান পক্ষ যখন সামনাসামনি হবে, তখন যখন রিয়ালিটি চেক হবে, অর্থাৎ মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে, মিলিটারি সামরিক বল থেকে, বাংলাদেশের এই সরকার কি সত্যিই ওয়ারমঙ্গারিংটাকে এগিয়ে নিয়ে যাবার জায়গাতে আছে, নাকি যে রাজনৈতিক দলগুলো এই ধরনের কথাবার্তা বলছেন এবং এমন সব অলিক বক্তব্য বলছেন যে আমাদের বিভিন্ন রাজ্য অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা সব কিছু তারা দখলদারি করে নেবেন, তারা দরকার হলে এই দেশে ঢুকে পড়বেন, এই যে কথাগুলি বলছেন, অ্যাকচুয়ালি কি অফিসিয়ালি বাংলাদেশ সরকার সেই জায়গাগুলিকে অনুসরণ করবেন, সেগুলোকে কার্যকারী করবেন, এবং সেটা করার জন্য কি তারা সেইভাবে প্রস্তুত আছে, নাকি দেশের ভিতরে এখন যে অশান্তি হচ্ছে, যে অরাজকতা হচ্ছে, তো বিশ্ব রাজনীতি তাদের দিকে তাকাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা সেখানে যে অর্থনৈতিক দুরবস্থা মানুষের, সেই দিকে তারা মনোযোগ করবে, এবং যে বিষয়গুলিতে তারা প্রথম থেকে প্রতিশ্রুতি দিচ্ছে অর্থাৎ নতুন বাংলাদেশ, কোট আনকোট নতুন বাংলাদেশের তারা গোড়াপত্তন করবে, সেই দিকে তারা মনোসংযোগ করবে। এটা সম্পূর্ণ ইউনিট সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ওয়ার মঙ্গারিং স্ট্র্যাটেজি কথাগুলি যেগুলো বিভিন্ন গোষ্ঠী বলেছেন, ইনক্লুডিং বিএনপির নেতারা বলে চলেছেন, সেইটাকেই তারা আরো বেশি প্রশ্রয় দেবে, না তাদেরকে সেইখানেই চুপ করাবার ব্যবস্থা করবে। একদম এই প্রশ্রয় তো মানে মিলছেই, সেটা স্পষ্ট তো। এবং আজকে বিক্রম মিস্ত্রি রয়েছেন, আর কিছুক্ষণ পরে হয়তো ইউনূসের সঙ্গে তার বৈঠক হওয়ার কথাও রয়েছে। কি বলেছেন বিক্রম মিস্ত্রি সেই বৈঠকে গিয়ে, সেই বক্তব্য আপনাদের শোনাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিদেশ সচিব স্তরে বৈঠক, বিক্রম মিস্ত্রি রয়েছেন এই মুহূর্তে ঢাকায়। কি বলেছেন তিনি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করার পর, শুনবো। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. সংখ্যালঘু সুরক্ষা প্রসঙ্গ তুলে এসেছেন, সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কি এক্সপেকটেশন থাকবে? বাংলাদেশে এরকম যুদ্ধ জিগির, এপারেও একটা ক্ষোভ, গোটা বিষয়টা স্বাভাবিক হবে কি মনে হয়? 40 সেকেন্ড করে প্রত্যেকে সময় দেবো। দীপ্তিমানদা। আমি পরিষ্কারভাবে মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভারতবর্ষের বন্ধু, এবং ভারতবর্ষেরকেই অধিকাংশ মানুষের সমর্থন। কিছু লোক যারা পাকপন্থী, যারা 71-এর যুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা বসে বসে এই 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 চক্রান্তটার জাল বুনেছে দীর্ঘদিন ধরে, এবং একটা সুযোগ পেয়ে তারা একজোট হয়ে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশকে শেষ করার প্রয়াসে রত হয়েছে। এরা যে কথাটা বলছে, এরা যে কাজ করছে, সেটা কিছুদিনের সময়ের অপেক্ষা। ভারতের শক্তির কাছে এরা কিচ্ছু না, এটা খুব পরিষ্কার। আচ্ছা, এই ডিপ্লোমেসি আমাদের সফল হবে বিক্রম মিস্ত্রি? না ঠিকই যেটা বললাম যে ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু আমরা সবাই একসরই কথা বলছি। আর আমি যিনি আমাদের বাংলাদেশে গিয়ে মিটিং করেছিল ওনার কথাও সমর্থন করছি, বিজেপির দাদা যে কথাটা বললেন এটাও সমর্থন করছি, যে এই মুহূর্তে এখনও আমাদের কাছে কোনো কারণ নেই যে আমরা সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করবো বা বাংলাদেশ বিদ্বেষী আমরা এখনই হয়ে যাব। কারণ যাদের সাথে আমাদের এই দ্বন্দ্বটা আছে, যাদের সাথে আমরা বিরোধিতা করছি বা তাদের সাথে এই ঝগড়াটার কথা হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ বা বাংলাদেশের পুরো জনগণ নয়। এটা শুধুমাত্র একটা মৌলবাদী অংশ, একটা ধর্মীয় যারা উন্মাদকারী একটা অংশ, তাদের সাথে আমাদের লড়াইটা, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের সাথে নয়। আমি এটা পরামর্শও দেবো যারা এখন ওখানে সরকারটা চালাচ্ছে বেআইনিভাবেই, কারণ এটা নির্বাচিত সরকার না, তারা ভারতের বিরুদ্ধে কথাবার্তা না বলে তারা সেখানকার মানুষের পেট ভাত রুজিরুটি করতে পারেন, তাহলে কিন্তু উন্নতির দিকে যাবেন, নইলে কিন্তু আপনাদের অবস্থাও খুব একটা ভালো হবে না। কোভিডের সময় আমরা একটা কথা শুনেছিলাম, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। এখন বাংলাদেশটা যদি একটা মানব শরীর হয়, তাহলে এই যারা ধর্মীয় জিগির, যুদ্ধের জিগির তোলার চেষ্টা করছে, তারা হচ্ছে রোগ, একটা ফোঁড়া। তো সেই ফোঁড়াটাকে কেটে বাদ দিয়ে দিলে আমাকে গোটা মানব দেহটা নিয়ে তো কাটাছেড়া করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, সেই সম্পর্ক বজায় থাকুক। বাংলাদেশের স্বাধীনতায় ভারতবর্ষের সক্রিয় ভূমিকা রয়েছে, সদর্থক ভূমিকা রয়েছে, ফলে সেই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকুক, আমরা এটাই কামনা করি।
খুব সংক্ষেপে দেখুন, হ্যাঁ সংক্ষেপেই বলছি যে পরিস্থিতিটা অত্যন্ত জটিল, অর্থাৎ দুটো দিক থেকে ভাবতে হবে। এই যে রাজনৈতিক যে শক্তিগুলি উঠে এসেছে সেটাকে ইউনিট সরকার কিভাবে ডিল করবে, এটা কিন্তু খানিকটা ভারতকে মানে ভারতের সম্পর্কটা খানিকটা তার দ্বারাই পরিচালিত হবে। কিন্তু এটাও সত্য, একমাত্র সেই বিষয়টা তো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কারণ হতে পারে না, একাধিক বিষয় আছে। কাজে বাংলাদেশকে ডিসাইড করতে হবে যে কোন বিষয়গুলোকে প্রাধান্য তারা দিতে চাইছে। যে বিষয়গুলো প্রাধান্য দিলে তাদেরও পতন হবে এবং ভারতের সঙ্গেও সম্পর্ক খারাপ হবে, আশা করি ইউনিট সরকার সেই বিষয়গুলোকে প্রাধান্য দেবে না। একদমই। ইউনুসের সঙ্গে বৈঠকের পরে কি বার্তা দেওয়া হয় দুই দেশের তরফে অবশ্যই নজর থাকবে, এবং অবশ্যই আমরা সবাই এটাই চাইবো যে বাংলাদেশ ভারত কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ, কলকাতা দখল এই দিকে মন না দিয়ে তাদের দেশ গঠনের দিকে যদি মন দেয়, যে কারণেই আন্দোলন তারা করলেন, স্বাধীনতার দাবি করলেন, তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়। আমরা তো অবশ্যই চাইবো যে বাংলাদেশ আমাদের অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ করুক, বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হোক। আমরা বলতে পারি যাতে বাংলাদেশ এত উন্নতি করেছে, সেই উন্নতি আমাদের উদাহরণ হয়ে থাকুক, বাংলাদেশ সেই পথে যাক না। যুদ্ধ জিগির তুলে কী হবে? এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।